সাবস্ক্রাইব করো ডেল্টা ম্যাথ গাইড চ্যানেল এবং লেটেস্ট টিউটোরিয়াল ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডেল্টা ম্যাথ গাইড। আজ আমরা শুরু করছি প্রোডাক্ট অফ থ্রি ভেক্টরস, অর্থাৎ তিনটি ভেক্টরের গুণ। এর আগের দুটি এপিসোডে আমরা দুটি ভেক্টরের গুণ শিখছিলাম। তো দুটি ভেক্টরের গুণে দুরকম হয়, ডট প্রোডাক্ট ও ক্রস প্রোডাক্ট। এটা আমরা আগের দুটি ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তোমরা যারা আমার আগের ভিডিওটি দেখোনি, ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংক দেওয়া আছে, ভিডিওটি দেখে নেবে। তো চলো আজকে আর দেরি না করে শুরু করা যাক প্রোডাক্ট অফ থ্রি ভেক্টরস। ওয়েলকাম ব্যাক। তো প্রোডাক্ট অফ থ্রি ভেক্টর বোঝার জন্য আমরা আগে দেখে নিই যে তিনটি ভেক্টর কিভাবে গুণ হতে পারে। ধরো এ বি সি, এই তিনটি ভেক্টর তিনটি অশূন্য ভেক্টর, অর্থাৎ এদের কোনোটিও শূন্য ভেক্টর না। তাহলে এই তিনটি যদি অশূন্য ভেক্টর হয় তাহলে এদের মধ্যে কি কি অবস্থা হতে পারে। এবং দেখো যে বি এবং সি যদি প্রথমে ডট প্রোডাক্ট হতে পারে, আর বি আর সি প্রথমে ক্রস প্রোডাক্ট হতে পারে। ধরলাম বি এবং সি একটা ডট প্রোডাক্ট আছে, একটা ক্রস প্রোডাক্ট আছে। তাহলে এ যে ভেক্টরটা, তাহলে এ ভেক্টরটা এই ভেক্টরের সঙ্গে কি গুণ হবে? এটা নিজে ডট প্রোডাক্ট হওয়ার জন্য এটা একটা স্কেলার ভ্যালু হয়ে যাচ্ছে, এবং স্কেলার রাশি হয়ে যাওয়ার পর যখন আমরা আরেকটা ভেক্টর গুণ করি তার জন্য আলাদা করে কোনো ডট প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট করার দরকার হয় না। যেমন 2 এর সঙ্গে যদি আমি a গুণ করি তাহলে কি লিখবো? 2a। তো এখানে 2 ডট a এবং 2 ক্রস a, এই তিনটি কিন্তু একই জিনিস। কারণ 2 একটি স্কেলার রাশি, তার সঙ্গে ভেক্টর রাশি তুমি ডট প্রোডাক্ট নাও আর ক্রস প্রোডাক্ট নাও, সেটা কোনো আলাদা মিনিং হয় না। তাই আমরা b ডট c করার পর যদি a ভেক্টর গুণ করি তাহলে সিম্পলি আমরা a লিখতে পারি, এই ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু b এবং c যখন ক্রস প্রোডাক্ট হয় তখন সেটা একটা ভেক্টরে পরিণত হয়। তখন থার্ড আরেকটি ভেক্টর আমরা ডট প্রোডাক্ট করতে পারি, আবার ক্রস প্রোডাক্ট করতে পারি। ধরো আমি a সামনে লিখলাম, এর সঙ্গে এটা ডট হতে পারে, তাহলে এটা একটা কি রাশি হবে? পুরোটা মিলে একটা স্কেলার রাশি তৈরি হবে। বাট এই গুণের জন্য কিন্তু আমাকে ভেক্টরের প্রসেসে আসতে হচ্ছে। এখানে যদি আমি সিম্পলি a লিখি, কোনো ডট বা ক্রস না লিখি, তাহলে কিন্তু এটা ঠিক হবে না। কারণ শুধু a লিখে এর পাশে b লেখার কিন্তু কোনো অর্থ হয় না, কারণ এটা ডট না ক্রস সেটা বোঝাচ্ছে না। এবং এখানে a একটি ভেক্টর, b একটি ভেক্টর, ঠিক একই রকম এখানে a একটি ভেক্টর, b ক্রস c এটাও একটা ভেক্টর। তাই এই b ক্রস c এবং এর মধ্যে সম্পর্ক বোঝানোর জন্য আমাকে ডট বা ক্রস লিখতে হবে গুণের ক্ষেত্রে। আবার এরকম যখন ডট প্রোডাক্ট হওয়া সম্ভব, ঠিক একই রকম a ক্রস b ক্রস c ও লেখা সম্ভব। তাহলে এটা আরেকটি ভেক্টর প্রকাশ করবে। কারণ দেখো b এবং c নিজে একটি ভেক্টর, তার সঙ্গে আরেকটি ভেক্টরের ক্রস হতে পারে। তো এই দুটি কেস দুটি কিন্তু একই রকম। এখানে b এবং c এর সঙ্গে ক্রস হয়েছে এবং a তার সঙ্গে ডট হয়েছে। আবার এখানে b এবং c ক্রস হয়েছে, তার সঙ্গে a ক্রস হয়েছে। তো এই দুটো হচ্ছে ভেক্টর গুণের মধ্যে আসছে। কিন্তু এটার জন্য কিন্তু আমাদের কোনো আলাদা সূত্র শেখার প্রয়োজন হচ্ছে না, কারণ এটা একটা সিম্পলি স্কেলারের সঙ্গে গুণ করার মতোই। তাই এটাকে নিয়ে আমরা এখানে কোনো আলোচনাই করছি না। এখন এই যে বাকি দুটো থাকছে, এদের মধ্যে এখানে তিনটা ভেক্টর গুণ হলো, গুণ হয়ে যে রাশিটা পাবো আমরা সেটা একটি স্কেলার মান দিবে। কারণ কি? কারণ এই ভেক্টর আর এই ভেক্টরের মাঝখানে ডট চিহ্ন আছে। তাই এই ধরনের গুণকে আমরা বলি স্কেলার ট্রিপল প্রোডাক্ট। অর্থাৎ তিনটি ভেক্টর গুণ করে আমরা স্কেলার রাশি পাচ্ছি। তাই আবার এটাকে বলি আমরা ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। কারণ কি? এখানে তিনটি ভেক্টরের গুণ করার পর আমরা একটি ভেক্টর রাশি পাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা জানতে পারলাম তিনটা ভেক্টরের গুণ এই তিন রকম স্টেটে থাকতে পারে, এবং এদের মধ্যে এটাকে নিয়ে আমরা আলোচনা বাইরে রাখছি, কারণ এটার জন্য আমাদের কোনো সূত্র বা নিয়ম শেখার প্রয়োজন হচ্ছে না। এখন এই যে অংশটা, এটা হচ্ছে আমাদের মূল আলোচনার বিষয়। এটাকে আমরা আমাদের আলোচনা থেকে বাইরে রাখছি, কারণ ভেক্টর ট্রিপল প্রোডাক্ট বা তিনটি ভেক্টর এরকম ক্রস আকারে থাকলে মানে
যে নতুন একটি ভেক্টর তৈরি করে সেই সম্পর্কে তোমাদের বইয়ে কিছু নেই, মানে এটা হচ্ছে তোমাদের সিলেবাসের বাইরের জিনিস, এটা তোমরা উঁচু ক্লাসে গিয়ে শিখবে। তো এখানে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এটা। এখন a ডট b ক্রস c এই যে স্কেলার ট্রিপল প্রোডাক্ট সেটা লেখার একটা ধরন আছে। তো a ডট b ক্রস c কে সাধারণত এটাকে প্রকাশ করার জন্য বা সিম্বল দেওয়া হয় বক্স ABC দ্বারা, অর্থাৎ বক্স ABC এটা ডিনোট করে, তো বক্স ABC ডিনোট করে হচ্ছে a ডট b ক্রস c। তো এটা মনে রাখবে, কখনো যদি তিনটি ভেক্টর যদি এরকম থার্ড ব্র্যাকেটের আকারে দেওয়া থাকে তাহলে কিন্তু সেটা বোঝাচ্ছে যে একটি ভেক্টর ডট এবং পরের দুটি ক্রস। এবং এই সম্বন্ধে আমরা আরো ডিটেইলসে জানবো। এখন জানার পর বুঝতে পারবো যে এখানে a b c পরপর লেখা থাকলে a ডট b ক্রস c লেখা যায় নাকি আরো অন্যভাবে লেখা যায়। তো ভিউয়ার্স, এখন আমরা জানবো তিনটি ভেক্টরের স্কেলার ট্রিপল প্রোডাক্ট কি করে হিসাব করা হয়। ধরো a b c তিনটি ভেক্টর, তিনটিকেই আমি উপাংশ আকারে লিখেছি, অর্থাৎ x y z এর যে উপাংশ সেগুলোর মাধ্যমে লিখেছি, জেনারেলি যেভাবে কোন ভেক্টরকে প্রকাশ করা থাকে। তাহলে a ডট b ক্রস c আমরা জানলাম a ডট b ক্রস c কে লেখা হচ্ছে স্কয়ার ব্র্যাকেটের মধ্যে a b c। তো এটার ক্যালকুলেশন করার জন্য আমরা সাধারণত একটি ডিটারমিন্যান্ট নেই এবং এই ডিটারমিন্যান্টের পরপর তিনটি রো হবে, যেখানে ফার্স্ট রোটি তৈরি হবে a ভেক্টরের x y z এর উপাংশগুলো দিয়ে, এরপরে আসছে b, অর্থাৎ এবার b এর উপাংশগুলো হবে b1 b2 b3, এরপর c এর উপাংশগুলো c1 c2 c3। তো তোমরা একটা ডিটারমিন্যান্টের বিস্তৃতি করতে শিখেছো, তো আমরা জেনে নিব যে কি করে এটা তৈরি হলো। তো দেখো a b c অর্থাৎ স্কয়ার ব্র্যাকেটের মধ্যে যদি আমরা abc লিখি তাহলে সেটা a ডট b ক্রস c বোঝায়। তো আমরা আগে দেখে নেই যে b ক্রস c আসলে কি ছিল। তো b ক্রস c এর আগে আমরা ক্রস প্রোডাক্ট শিখেছিলাম। তো ক্রস প্রোডাক্টে দেখলাম যে b ক্রস c বলতে এরকম একটি ডিটারমিন্যান্ট বোঝায় এবং এখানে b এর উপাংশগুলো b1 b2 b3, তারপরে c এর উপাংশ c1 c2 c3। এবং আমরা যদি এর মান বের করি তাহলে মানে এই b ক্রস c টা ক্যালকুলেশন করি তাহলে যেটা পাবো সেটা এরকম b2 c3 মাইনাস c2 b3 i, তার সাথে আচ্ছা এখানে মাইনাস হবে, প্লাস দিলে গুণটা আমাকে উল্টা করতে হবে, তো এখানে মাইনাস দিলাম। এবার b1 c3 মাইনাস c1 b3 j, এবং এরপর প্লাস b1 c2 মাইনাস c1 b2 k। তো সিম্পলি দুটি ভেক্টরের ক্রস আমরা এইভাবে নির্ণয় করেছিলাম। তাহলে b ক্রস c যদি এটা হয় দেন আমরা লিখব a b c বক্স abc ইকুয়াল টু a ডট b ক্রস c। তো a ডট b ক্রস c অর্থাৎ এবার a ভেক্টরের সঙ্গে এই যে b ক্রস c যেটা পেলাম সেটা ডট প্রোডাক্ট হবে এবং সেটা কত হচ্ছে দেখো। তাহলে যখন আমি a ভেক্টরের সঙ্গে b ক্রস c ডট করে দিব তো আমরা জানি যে ডট প্রোডাক্টের ক্ষেত্রে i এর উপাংশ মানে x অক্ষের ডিরেকশনে যে উপাংশ থাকে অর্থাৎ i এর সঙ্গে i গুলো গুণ হয় এবং এখানে পাবো আমরা a1 ইনটু দিস, অর্থাৎ আমি যদি এটাকে ওইভাবেই লিখি b2 c3 মাইনাস c3 সরি c2 b3 এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে এবং এখানে হয়ে যাবে a1, আমি a1 টা এখানে লিখলাম, নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। অর্থাৎ i এর সঙ্গে i গুলো গুণ করে ডট প্রোডাক্ট যেটা হয়, এবার j এর সঙ্গে j গুলো গুণ করব অর্থাৎ মাইনাস b1 c3 মাইনাস c1 b3 এবং এখানে হয়ে যাবে a2। ঠিক আছে, এখন প্লাস এরপরে এটা b1 c2 মাইনাস c1 b2 এরপরে হয়ে যাচ্ছে a3। তো ভিউয়ার্স
তোমরা খেয়াল করো যে এ বি সি যে ভেক্টরটা আসলো সেক্ষেত্রে আর বি ক্রস সি যে ভেক্টরটা আসলো সেক্ষেত্রে এখানে আই জে কে ছিল এবং আই জে কে এর জায়গাগুলো দখল করলো কে a1 a2 a3 কারণ এই গুণটার সঙ্গে এই গুণটার পার্থক্য দেখো যেখানে আই ছিল এই আই এর জায়গা দখল করেছে কে এখানে a1 জে এর জায়গা দখল করেছে a2 এবং কে এর জায়গা দখল করেছে a3 তো এখানে আই জে কে থাকলে যদি আমি এই ডিটারমিনেন্টে আই জে কে লিখতে পারি তাহলে এখানে যখন a1 a2 a3 থাকছে তাহলে আমি এই জিনিসটাকে নিশ্চয়ই এইভাবে লিখতে পারবো অর্থাৎ এটাকে এইভাবে লেখা সম্ভব কারণ a1 a2 a3 যদি আমি ফার্স্ট রোতে বসাই বাকিগুলো এরকম থাকছে না ভালো বোঝা যাচ্ছে না আমি আবার বলি দেখো এই তিনটি আর এই এ বক্স এবিসি এই তিনটি কিন্তু সেম তাহলে এখানে i এর জায়গায় a1 আছে j এর জায়গায় a2 আছে k এর জায়গায় a3 আছে তাহলে আমি যদি i j k এর জায়গাগুলো a1 a2 a3 লিখে দেই তাহলে এই জিনিসটাই তো বক্স এবিসি তাহলে আমি এখানে এটাকে লিখতে পারবো a ডট b ক্রস c অর্থাৎ a ডট b ক্রস c আমরা যে মানটি পাবো সেটা এইরকম এবং সেটা সিম্পলি একটা ডিটারমিনেন্টকে রিপ্রেজেন্ট করছে দ্যাটস ওয়াই আমরা a ডট b ক্রস c ইকুয়াল টু বক্স এবিসি ডাইরেক্ট এইভাবে ডিটারমিনেন্ট আকারে লিখব তাহলে আমাদের এত আর ঝামেলা করে বড় সূত্র মুখস্থ রাখতে হবে না এখন যেহেতু বক্স এবিসি ইকুয়াল টু এরকম ডিটারমিনেন্ট আকারে লেখা যায় তাই ডিটারমিনেন্টের মান নির্ণয় করার জন্য বা বিস্তৃতি করার জন্য তোমরা যত রকম সূত্র জানো ডিটারমিনেন্ট থেকে সবই এখানে প্রয়োগ করতে পারবে এখন আমরা দেখব যে এই বক্স এবিসি এটাকে কত ভাবে লেখা যেতে পারে দেখো তো ভিউয়ার্স আমরা জানলাম এবিসি যদি তিনটা এরকম ভেক্টর হয় তাহলে a ডট b ক্রস c বলতে আমরা সেটাকে বক্স এবিসি দিয়ে লিখি এবং সেই বক্স এবিসি বের করার জন্য আমরা এরকম ডিটারমিনেন্ট ইউজ করি তো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে যে a b c আছে এবং তাকে উপাংশ আকারে দেওয়া থাকলেই কিন্তু আমরা এইভাবে লিখতে পারবো অর্থাৎ a ভেক্টরকে যদি x অক্ষ y অক্ষ এবং z অক্ষ পরস্পর তিনটি লম্ব অক্ষের সাপেক্ষে এরকম ভেঙে দেওয়া থাকে তাহলেই আমরা কেবলমাত্র এরকম লিখতে পারবো যদি i j এর আকারে দেওয়া না থাকে তাহলে কিন্তু লিখতে পারবো না তো যাই হোক আমরা এটা থেকে যদি এটা লিখতে পারি তাহলে ঠিক এটা থেকে ওটা লিখতে পারবো তো দেখো এটা যদি একটা ডিটারমিনেন্ট হয় আমরা ডিটারমিনেন্টের নিয়ম অনুযায়ী জানি যে ডিটারমিনেন্টের পাশাপাশি দুটো রো যদি আমরা ইন্টারচেঞ্জ করি তাহলে কি হয় একটা মাইনাস আসে অর্থাৎ ফার্স্ট রো এবং সেকেন্ড রো এই দুটোর মধ্যে যদি আমরা স্থান পরিবর্তন করি পরস্পর স্থান পরিবর্তন করি তাহলে হবে b1 b2 b3 এবং সেকেন্ড রো হয়ে যাবে a1 a2 a3 এবং এই ক্ষেত্রে আমি থার্ড রোটাকে ফিক্সড করে দিচ্ছি তাহলে এখানে একটা মাইনাস আসলো কারণ কি হলো এখানে রো 2 আর রো 1 এর মধ্যে ইন্টারচেঞ্জ হয়েছে তো ভিউয়ার্স যদি আমি a b c এরকম পরপর থাকলে সেটাকে যদি আমি a b c ভেক্টর দিয়ে লিখতে পারি বক্স a b c দিয়ে লিখতে পারি তাহলে এখানে দেখা যাচ্ছে যে b ভেক্টরের উপাংশগুলো আগে আছে তারপর a ভেক্টরের উপাংশ আছে তারপর c ভেক্টরের উপাংশ আছে তাহলে এই ডিটারমিনেন্টটাকে আমি লিখতে পারবো b a c বক্স দিয়ে লিখবো এবং সামনে একটি মাইনাস ছিল মাইনাস লিখবো তো এখান থেকে যে জিনিসটা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে দেখো এখানে ছিল বক্স a b c এবং এখানে হয়ে গেল বক্স b a c তো বক্স a b c মানে হচ্ছে a ডট b ক্রস c যাই হোক ডটের ওটা ওখানে আমরা লেখা আছে তোমরা এখানে যে জিনিসটা দেখবে সেটা হচ্ছে a b c যা হবে এবং b a c যেটা আসছে সেটার মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে মাইনাস তো আমরা সিম্পলি বলতে পারি যে তিনটা ভেক্টরের যখন আমরা স্কেলার প্রোডাক্ট করব তখন তিনটা পরপর ভেক্টর থাকলে এদের দুটি ভেক্টরের মধ্যে যদি আমরা স্থানান্তর করি অর্থাৎ a কে যদি b এর জায়গায় নেই b কে যদি a এর জায়গায় নেই তাহলে একটি মাইনাস পাচ্ছি যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে a b c মাইনাস b a c অর্থাৎ b এবং এর মধ্যে স্থান অদল-বদল হয়েছে এবার এটাকে যদি আমি আরেকবার চেঞ্জ করি তাহলে কি হবে দেখো তো এই জায়গায় যে নতুন ডিটারমিনেন্টটা আসলো এই ক্ষেত্রে যদি আমি
সেকেন্ড রো আর থার্ড রোর মধ্যে আবার ইন্টারচেঞ্জ করি তাহলে আমরা আরেকটা মাইনাস পাবো এবং সেক্ষেত্রে এই জায়গায় প্লাস চলে আসবে। অর্থাৎ এবার আমি এই ডিটারমিনেন্ট থেকে যে নতুন ডিটারমিনেন্টটা পাবো এখানে ফার্স্ট রোটাকে আমি ঠিক রাখছি। তো ভিউয়ার্স এটা সম্পূর্ণ ডিটারমিনেন্টের রুলস অনুযায়ী করছি। তো যারা ডিটারমিনেন্ট সম্বন্ধে কিছু জানো না, ডিটারমিনেন্ট চ্যাপ্টার এর আগে আমার করা হয়েছে, তো তোমরা ভিডিওটি দেখে নিবে, পুরো বিষয়টা তাহলে বুঝে যাবে। এখন দেখো সেকেন্ড আর থার্ড রোর মধ্যে যদি আমি ইন্টারচেঞ্জ করি তাহলে এখানে হচ্ছে C1 C2 C3 এবং নিচে আসছে A1 A2 A3 এবং এখানে মাইনাসটা কিন্তু ভ্যানিশ হয়ে গেল। তাহলে এই যে ডিটারমিনেন্টটা আসলো সেটাকে আমরা লিখতে পারি বক্স B C A। তো ভিউয়ার্স এখান থেকে তোমরা কি বুঝতে পারছো যে ABC যে প্রোডাক্টটা আর BCA যে প্রোডাক্ট এই দুটো সেম প্রোডাক্ট। এইভাবেই আমরা দেখলে বুঝতে পারবো যে ABC তিনটা যদি ভেক্টর আমি একটা সার্কেলের মধ্যে নেই তাহলে সাইক্লিক অর্ডারে যেটা আমরা পাবো সেটা হচ্ছে ABC বক্স আকারে যা মান আসবে BCA, দেখো BCA একই হবে এবং একই হবে CAB একই মান আসবে। অর্থাৎ আমরা এখান থেকে পাবো, আশা করি তোমরা এই ক্যালকুলেশনটা বুঝেছো, তো আমি এখানে একটু মুছে দিচ্ছি। তো এখান থেকে আমরা পাবো ABC equal to BCA equal to CAB। তো ABC BCA CAB তিনটা কিন্তু একই মান আসবে। আবার যদি আমি পাশাপাশি দুটো ভেক্টর ইন্টারচেঞ্জ করি তাহলে একটা মাইনাস চলে আসবে, কারণ ABC যেটা আসবে এটা হচ্ছে মাইনাস BAC হবে। অর্থাৎ তোমরা যদি এরকম একটা সার্কেল ড্র করো এবং সেই ক্ষেত্রে ABC যে ভেক্টরটা মানে যে মানটা পাবো আমরা এইটা এই দিকে না ঘুরে যদি আমরা BAC এর দিকে যাই তাহলে কিন্তু আগেরটার থেকে একটা মাইনাস চলে আসবে। অর্থাৎ ABC যা মান আসবে তার সঙ্গে ডিফারেন্স হবে একটি মাইনাসের। ঠিক একই ভাবে তো এই ভেক্টর মানে স্কেলার টিউব প্রোডাক্টের ক্ষেত্রে আমরা এইভাবে বারবার অপারেশন করতে পারি যেমন ডিটারমিনেন্টে করেছিলাম। তো একবার আমরা কি করলাম যে A আর B এর মধ্যে ইন্টারচেঞ্জ করে একটা মাইনাস পেলাম, এবার C আর এর মধ্যে আবার ইন্টারচেঞ্জ করতে পারবো তাহলে এই মাইনাসটা চলে যাবে, অর্থাৎ BCA হয়ে যাবে। এবং মনে রাখবে অবশ্যই পাশাপাশি দুটো ভেক্টরে ইন্টারচেঞ্জ করবে, একবারে প্রথমটার সঙ্গে শেষেরটা কিন্তু করা যাবে না। এখন তোমার যদি মনে হয় যে তুমি এই প্রথম দুটোর মধ্যে আবার ইন্টারচেঞ্জ করবে তাহলে আবার একটি মাইনাস দিয়ে এবার লিখতে পারবে CBA। এবং এবার তুমি যদি মনে করো যে আবার সেকেন্ডের যে দুটো আছে সেই দুটোর মধ্যে ইন্টারচেঞ্জ করবে তাহলে আবার মাইনাসটা প্লাস হয়ে যাবে এবং এই ক্ষেত্রে হয়ে যাবে CAB। তো ভিউয়ার্স এইভাবেই আমরা তিনটি যে ভেক্টরের স্কেলার গুণ আছে সেই স্কেলার গুণটাকে বিভিন্ন উপায়ে করতে পারি। তো সিম্পলি যখন তোমাকে ABC তিনটা ভেক্টর বক্সের মধ্যে দেওয়া থাকবে তো তোমরা A ডট B ক্রস C বের করলেই হবে। এখন আমরা দেখব যে A ডট B ক্রস C মানে হচ্ছে বক্স ABC, অর্থাৎ B এবং C এর ক্রস ছিল এবং এটা ডট প্রোডাক্ট ছিল। কিন্তু আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি যে ABC BCA আর CAB এই তিনটা কি একই জিনিস। তো এই তিনটা যেহেতু একই জিনিস আমরা এখন A ডট B ক্রস C টাকে একটু অন্যভাবে বোঝার চেষ্টা করব। কিভাবে দেখো, তো দেখো যে আমরা দেখলাম A ডট B ক্রস C থাকলে ABC লিখতে পারি। এখন তাহলে CAB এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু যদি আমি এই সূত্র দিয়ে বলি তাহলে আগে যে প্রথম ভেক্টরটা আছে সেটা হবে C, তারপরে ডট A ক্রস B, কারণ ভেঙে লিখলে তোমরা এটাই বুঝছো তাই তো। এবার এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় A ক্রস B ডট C, কি লেখা যায় তো, কারণ ডট প্রোডাক্টের নিয়ম অনুযায়ী এটা ডট এটা আর এটা ডট এটা এই দুটো সেম জিনিস। আবার এই যে বক্স ABC
সেটাকে আমরা কি লিখতে পারি, এখানে বক্স সি এ বি আছে, সি এ বি আর এবিসি একই, তাহলে আমরা এটাকে এবিসি আকারে লিখতে পারি, পারি তো? তো ভিউয়ার্স এখান থেকে আমরা কি বুঝলাম যে বক্স এবিসি ইকুয়াল টু এ ক্রস বি করে পরে ডট করতে পারি, অথবা এ ডট করে এখানে বি ক্রস সি করতে পারি। তো আলটিমেটলি যে জিনিসটা আমি তোমাদের বলতে চাচ্ছি সেটা হচ্ছে বক্স এবিসি যদি দেওয়া থাকে, এর মানে তোমরা প্রথমে জেনেছিলে এ ডট হয়, তার সঙ্গে পরের দুটি ভেক্টর ক্রস হবে, এবং এখন তোমরা দেখতে পারলে যে এবিসি মানে প্রথম দুটো ক্রস হচ্ছে, পরেরটা ডট হচ্ছে। অর্থাৎ তোমাদের যে জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এবিসি যদি পরপর তিনটি ভেক্টরের মধ্যে বক্স দেওয়া থাকে, তাহলে এদের মধ্যে যে কোনো একটাকে তুমি ডট নাও আর বাকি দুটোকে তুমি ক্রস নাও, অর্থাৎ পরপর কিন্তু মেইনটেইন করতে হবে। অর্থাৎ এ বি সির মধ্যে তুমি এ কে ডট নিয়ে এই দুটোকে ক্রস করতে পারো, অথবা প্রথমে ক্রস করে পরে ডট করতে পারো, দুটোর কিন্তু মিনিং সেমই দাঁড়াবে। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা জানবো এই এবিসি অর্থাৎ বক্সের মধ্যে যদি তিনটা ভেক্টর দেওয়া থাকে তার ক্যালকুলেশন কি করে হয় বুঝতে পেরেছি, কিন্তু এখন দেখো এর মধ্যে যদি দুটো ভেক্টর সেম হয়ে যায় তাহলে কি হবে। ধরো এ বি বি এরকম একটি বক্স আছে, তাহলে কি হবে? তো ডিটারমিনেন্টের নিয়ম অনুযায়ী আমরা যদি এটাকে ভেঙে দেই তাহলে উপরে আসবে a1 a2 a3 এবং পরে আসবে b1 b2 b3 এবং পরেও আসবে b1 b2 b3। তো ডিটারমিনেন্টের নিয়ম অনুযায়ী যদি কোনো ডিটারমিনেন্টের পরপর দুটো রো সেম হয়ে যায় তাহলে তার মান কি হয়? শূন্য হয়। অর্থাৎ এখানেও আমরা এইভাবে লিখতে পারবো, স্কেলার ট্রিপল প্রোডাক্টের ক্ষেত্রে বক্সের ভিতর যদি আমরা পরপর দুটি ভেক্টর একই পাই সেই ক্ষেত্রে কিন্তু তার মান শূন্য হয়ে যাবে। অর্থাৎ বক্স এ এ বি এর মান শূন্য হবে, অথবা বক্স এ দিয়ে বি লিখে আবার বি তাহলে শূন্য হবে, কারণ এই ক্ষেত্রে ডিটারমিনেন্টের দুটো রো সেম হয়ে যাচ্ছে। অথবা প্রথমে এ দিল, পরে বি দিল, তারপরে আবার এ দিল। তো এই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে এটাকে যদি ডিটারমিনেন্ট আকারে লিখি আমি, তাহলে ফার্স্ট এবং থার্ড রো সেম হবে, অর্থাৎ এই ক্ষেত্রে এটা শূন্য। অর্থাৎ স্কেলার ট্রিপল প্রোডাক্টে যদি আমি বক্স আকারে লিখি বা বক্স আকারে না লিখে যদি এরকমও থাকে যে দুটো ভেক্টর আমার সেম থাকে তাহলে কিন্তু তার মান শূন্য হবে। তো ভিউয়ার্স এই ছিল স্কেলার ট্রিপল প্রোডাক্টের ক্যালকুলেশন করার পদ্ধতি, এবং একটি স্কেলার প্রোডাক্ট ট্রিপল প্রোডাক্টকে কতভাবে লেখা যায় সেটাও আমরা দেখলাম। এখন আমরা দেখব i j k এর মধ্যে এদের সম্পর্কটা কি আছে। তো ধরো আমি বক্স নিলাম i j k, তো এটাকে দুভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। এটা ইকুয়াল টু 1 হয়। কি করে 1 হয় এটা দেখবো এখন। তো দেখো i j k এর বক্স নেওয়ার অর্থ হচ্ছে i ডট j ক্রস k। এখন i ডট j ক্রস k মানে আবার একটি i, এবং i ডট i মানে হচ্ছে মড i এর স্কয়ার অর্থাৎ 1। এটাকে তোমরা এইভাবে বুঝতে পারো। আবার এটাকে অন্যভাবে বুঝতে পারো। সেটা কিভাবে? আমি যদি i j কে বক্স আকারে লিখি এবং সেটাকে যদি ডিটারমিনেন্ট আকারে লিখতে যাই তাহলে কি হবে? তাহলে এখানে i কে যদি তোমরা একটা ভেক্টর ধরে নাও তাহলে সেই ভেক্টরের উপাংশ আকারে লিখলে কি হবে? তুমি লিখতে পারো i কে এইভাবে, i ইকুয়াল টু 1i প্লাস 0j প্লাস 0k। কি লেখা যায় তো? তাহলে সেই ক্ষেত্রে আমি i এর জায়গায় লিখতে পারবো 1 0 0 এবং j এর জন্য লিখতে পারবো 0 1 0 এবং k এর জন্য 0 0 1, অর্থাৎ এখান থেকে এর মান 1 আসে। অর্থাৎ i j k বক্স দেওয়া থাকলে সেটার ভ্যালু কিন্তু আমরা 1 পাচ্ছি, এবং একই ভাবে আমরা একটু আগে জানলাম i j k ইকুয়াল টু লেখা যায় j k i।
মানে চক্র আকারে তুমি যদি নাও, দেখো আই জে তারপর কে, তাহলে আমি যদি জে এর পরে কে নিই তাহলে ঘুরিয়ে আবার আই আসবে, এবং একই ভাবে কে এর পরে যদি আমি আই নেই তাহলে এটাকে লেখা যাবে কে আই জে, এটার ভ্যালু কিন্তু 1 পাবো। কিন্তু এদের মধ্যে যে কোনো একটা আগে পড়ে, অর্থাৎ আই জে কে এর ভ্যালু যদি আই জে কে এর ভ্যালু সব সময় একই হবে, এবং আমি যদি জে লিখে তারপরে আই লিখি তারপরে কে লিখি, তাহলে দেখো আই জে তারপরে কে আসার কথা, কিন্তু এখানে জে আই এর পরে কে আসছে, অর্থাৎ আই এবং জে এর মধ্যে একটা অল্টারনেট হয়ে গেছে, তাই এখানে আমরা পাবো -1। তো ভিউয়ার্স, এইভাবে আমরা স্কেলার ট্রিপল প্রোডাক্ট ক্যালকুলেশন করি। এখন আমরা এই স্কেলার ট্রিপল প্রোডাক্টের জ্যামিতিক ব্যাখ্যা কি আছে সেটা জানবো। তো ভিউয়ার্স, বক্স এবিসি বা এ ডট বি ক্রস সি আমরা যে ক্যালকুলেশন করি সেটা আসলে হচ্ছে এই রকম একটি শেপের আয়তন। এখন এই শেপটিকে কি বলে? এটাকে ইংরেজিতে বলা হয় প্যারালেলোপিপেড। আর তোমাদের বইয়ে এই প্যারালেলোপিপেড কথাটি বলা নেই, তোমাদের বইয়ে বলা আছে এটা একটা আয়তঘনক। তো দেখো এখানে আমি এটাকে আয়তঘনক বলবো না, এই কারণে কারণ আয়তঘনক কাকে বলে? যখন যে ঘনবস্তুর 6টি তল থাকবে এবং প্রত্যেকটি তল কি হয়, এক একটি আয়তক্ষেত্র হয়। অর্থাৎ আয়তঘনকের ক্ষেত্রে আমি যদি ড্রয়িংটা বানাই তাহলে ড্রয়িংটা দেখো এরকম হওয়া উচিত ছিল। আয়তঘনকের ক্ষেত্রে ড্রয়িংটা অনেকটা এরকম আসবে, যেখানে তোমরা চিত্র দেখে বুঝতে পারছো যে এই ক্ষেত্রে কি হয়, এই যে তলটি, এই তলটির সঙ্গে তার পাশের যে তল সেটা কিন্তু লম্বভাবে আছে, আবার এই তলটির সঙ্গে এর নিচের যে তলটি সেটাও কিন্তু লম্বভাবে অবস্থান করে। অর্থাৎ এখানে প্রত্যেকটি মানে একটি তল পাশের তলটির সঙ্গে লম্বভাবে অবস্থান করলেই সেটাকে আমরা আয়তঘনক বলতে পারি। কিন্তু প্যারালেলোপিপেড বলতে বোঝায় যার প্রত্যেকটি তল এক একটা প্যারালেলোগ্রাম বা সামান্তরিক হবে, সেই ক্ষেত্রে এটাকে আমরা প্যারালেলোপিপেড বলি। তো দেখো প্যারালেলোপিপেডে কি হচ্ছে, এখানে এ এর সঙ্গে বি, অর্থাৎ এ যে ধার, এই ধারের সঙ্গে বি ধার কিন্তু লম্বভাবে অবস্থান করে না। কিন্তু আয়তঘনকের ক্ষেত্রে এইটার সঙ্গে এটা কিন্তু পরস্পর 90 ডিগ্রিতে থাকে, আবার এটার সঙ্গে এটাও কিন্তু পরস্পর 90 ডিগ্রিতে থাকে। তো বক্স এবিসি দ্বারা এরকম একটি শেপের আয়তন বোঝায়। এখন এ আর বি এর মধ্যে কোণ কত থাকলো সেটা কিন্তু আমার দেখার কোনো বিষয় নেই। এ কত ডিগ্রি কোণ করে করুক, সে 90 ডিগ্রিও হতে পারে, 90 ডিগ্রি কমও থাকতে পারে, বেশিও থাকতে পারে। তো এখন বইয়ের কোশ্চেনে লম্ব দেওয়া থাকুক বা না থাকুক, যদি তোমাকে আয়তঘনকের ক্ষেত্রফল মানে আয়তন বের করতে বলে, সূত্র কিন্তু তোমার এটাই হবে। কারণ এই সূত্র দিয়ে তোমার আয়তঘনক হলেও হবে বা আয়তঘনক না হলেও কিন্তু হয়ে যাচ্ছে। তাই আমি এখানে এটাকে আলাদা করে আয়তঘনক বলিনি, তোমাদের বইয়ের কোশ্চেনে তোমাদের বলা থাকবে যে আয়তঘনকের আয়তন নির্ণয় করো। আমি জাস্ট তোমাদেরকে বোঝালাম যে আয়তঘনের সঙ্গে এর বেসিক পার্থক্যটা কি আছে। আয়তঘনকের ক্ষেত্রে প্রত্যেকটা তল পরস্পর লম্ব থাকার দরকার আছে, মানে একটা তলের সঙ্গে পাশের তলটি, এখানে কিন্তু লম্ব না হলেও চলছে। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় প্যারালেলোপিপেড। এটা কিন্তু কখনোই সে আয়তঘনক না, বাট বইয়ে তোমাদের আয়তঘনকই আছে, এবং আমি এই জন্যই একটু স্পেশালাইজ করে বলে দিলাম যে আয়তঘনক হলে অ্যাকচুয়ালি এই তলের সঙ্গে পাশের তলটি লম্বভাবে অবস্থান করা উচিত, বা এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টর লম্ব থাকবে, বি এর সঙ্গে সি লম্ব, আবার সি এর সঙ্গে এ লম্ব থাকবে। তো যদি কিছুই বলা না থাকে তোমরা সিম্পলি এই ফর্মুলা দিয়ে, অর্থাৎ যদি একটা আয়তঘনকের আয়তন বের করতে বলে এবং তিনটি ভেক্টর এবিসি দেওয়া থাকে, তাহলে তার বক্স বের করবে বা এ ডট বি ক্রস সি বের করবে, তাহলেই কিন্তু তোমরা সেটা পেয়ে যাবে। তো এই ছিল এ ডট বি ক্রস সি বা তিনটি ভেক্টরের যে স্কেলার প্রোডাক্ট তার জ্যামিতিক ব্যাখ্যা। অর্থাৎ জ্যামিতিক দিক থেকে এ ডট বি ক্রস সি আসলে কি রিপ্রেজেন্ট করে। এখন আমরা দেখব চতুস্থলকের আয়তন কিভাবে নির্ণয় করা যায়। ধরো তিনটি ভেক্টর, একটি দিলাম আমি এ, একটি দিলাম বি, আর একটি দিলাম সি ভেক্টর। এটা ড্রয়িংটা আমি এভাবে করছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তো দেখো এই তিনটি ভেক্টর যদি থাকে এবং সবগুলো এন্ড মানে যদি আমি যুক্ত করে দেই, তাহলে এরকম একটা চতুস্থলক আসে, যে ক্ষেত্রে এখানে এ বি সি এরকম তিনটি ভেক্টরের কথা বলা হচ্ছে। তো এরকম তিনটি ভেক্টর যদি একসঙ্গে থাকে তাহলে এই যে চতুস্থলকটি তৈরি হচ্ছে, এখানে চারটি তল, কারণ এখানে নিচে দেখতে পাচ্ছ একটা তল,
এটা নিয়ে একটা তল হবে, এটা নিয়ে একটা তল হবে এবং পুরোটা মিলে একটা তল হবে, টোটাল 4টা তল হচ্ছে। তাহলে এরকম একটা চতুস্তলকের আয়তনও কিন্তু আমরা এই বক্স এবিসি এর মাধ্যমে বের করতে পারবো। এবং সেই ক্ষেত্রে এই চতুস্তলকের আয়তনটি হচ্ছে এর 6 ভাগের 1 ভাগ। অর্থাৎ একটি প্যারালেলোপিপেডের যে আয়তন হয় তার 6 ভাগের 1 ভাগ আয়তন হচ্ছে একটি চতুস্তলকের আয়তন। সেখানেও এরকম পরপর 3টি বোঝাবে, অর্থাৎ এ বি সি। পুরো চতুস্তলকের যদি পরপর 3টি বাহু হয়, আমি ওভাবে না লিখে একবারই মানটা লিখে দেই। তো 1/6 বক্স এবিসি দ্বারা ABC সন্নিহিত বাহু বিশিষ্ট চতুস্তলকের চতুস্তলক হচ্ছে টেট্রাহেড্রন এর আয়তন বোঝায়। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছো যে 3টি ভেক্টরের মানে স্কেলার গুণ আসলে কি, অর্থাৎ a ডট b ক্রস c দ্বারা কি বোঝায়। তো দেখো এই ডায়াগ্রাম থেকে তোমরা যেটা পাচ্ছো যে a ডট b ক্রস c একটা 3 ডাইমেনশন শেপ। তো এটা কখন 2 ডাইমেনশন হবে ভালো করে দেখো। 3 ডাইমেনশন আমি বক্স এবিসি দ্বারা এর আয়তন বোঝাচ্ছি। এখন কোনো কারণে যদি আয়তন শূন্য হয়ে যায়, তো আয়তনটা কখন শূন্য হওয়া সম্ভব? যখন এর কোনো আয়তন থাকবে না। অর্থাৎ 3টি ভেক্টর যদি একই সমতলে অবস্থান করে তাহলে সেক্ষেত্রে আমরা আয়তন পাই না, সেক্ষেত্রে ক্ষেত্রফল আসে, সেটা কোনো আমাদের বিষয়ের মধ্যে নাই। যাই হোক, তো আমরা যেটা বলতে চাচ্ছি, যদি আয়তন শূন্য করে দিই আমরা, আয়তন শূন্য হতে গেলে এরকম কোনো শেপ আমরা পাবো না। অর্থাৎ সেই ক্ষেত্রে এই 3টি ভেক্টর একই সমতলে অবস্থান করবে। তো এখান থেকে আমরা একই সমতলে বা 3টি ভেক্টর সমতলিক হওয়ার শর্ত পাই। অর্থাৎ আমরা বলতে পারবো বক্স এ বি সি ইকুয়াল টু 0। অর্থাৎ যদি 0 চলে আসে, এটা ইমপ্লাইজ করবে এ বি সি সমতলিক। এটা খুবই ইম্পর্টেন্ট একটি থিওরেম। সমতলিক বা ইংরেজিতে একে বলা হয় কোপ্ল্যানার। তো ভিউয়ার্স, এই সূত্রটি তোমাদের অনেক বড় বড় সমস্যা সমাধান করার জন্য প্রয়োজন হবে। তো আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা এক ঝলকে দেখে নেই এখনো পর্যন্ত আমরা কি কি শিখলাম এই চ্যাপ্টার থেকে। এতক্ষণ পর্যন্ত আমরা এই চ্যাপ্টারের যাবতীয় থিওরেমগুলো এবং কিছু সূত্র শিখলাম। এখন আমরা এর এক্সারসাইজ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান দেখব। তো প্রথমেই দেখে নিচ্ছি এক্সারসাইজ 2b এর সংক্ষিপ্তের 2 নম্বর প্রশ্নগুলিতে বলেছে নিচে প্রত্যেকটি আয়তঘনকের বাহুগুলি যে ভেক্টর 3টি দ্বারা সূচিত সেগুলি দেওয়া আছে, প্রতি ক্ষেত্রে আয়তঘনকের আয়তন নির্ণয় করো। তো এদের মধ্যে সবকটি একইভাবে করতে হয়। আমরা 2 নম্বর প্রবলেমটি নিচ্ছি, এটা এখন সলিউশন দেখব। তো দেখো প্রথমেই আমরা 3টি ভেক্টর ধরে নিলাম a b c। তো আমরা জানি আয়তন বের করার জন্য আমাকে বক্স abc বের করতে হবে। therefore বক্স a b c ইকুয়াল টু, এটাকে একটা ডিটারমিনেন্ট আকারে লিখব এবং ডিটারমিনেন্টের ফার্স্ট রো হবে 2 1 1, সেকেন্ড রো আসবে এটার থেকে 1 2 3 এবং থার্ড রো পাবো 3 4 5 এটা দিয়ে। এবং এটা ইকুয়াল টু আমরা পাচ্ছি দেখো 2 ইনটু এটা গুণ করলে হচ্ছে 10 12, এরপরে হচ্ছে মাইনাস মাইনাস এটা প্লাস 1 হয়ে যাবে এবং এখানে পাচ্ছি আমরা 5 প্লাস 9 এবং সবশেষে প্লাস 1 এর জন্য পাবো -4 -6। অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 2 ইনটু -2 আমি একবার লিখে দেই -4 প্লাস
এখানে পাচ্ছি 14 এবং এখানে হচ্ছে -10 দ্যাট ইজ 0। অর্থাৎ এখানে আয়তঘনকের আয়তন আসছে 0। তো একটু আগেই যে থিওরেমে আমরা দেখালাম, যদি কোনো আয়তঘনকের আয়তন 0 আসে তাহলে কিন্তু সেই তিনটি ভেক্টর কোপ্লেনার হয়, অর্থাৎ সমতলিক হয় বা একই তলে অবস্থান করে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু এবিসি ভেক্টর তিনটি সমতলিক বা একতলীয় হবে। যেহেতু এখানে তোমাকে এরকম কোনো প্রশ্ন করেনি, তাই তোমার দেখার প্রয়োজন নেই। তো আমরা এখানে লিখে দেব নির্ণেয় আয়তঘনকের আয়তন 0 ঘন একক। তো আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা নেক্সট আরেকটি টাইপের প্রবলেম সলভ করব। তো কোশ্চেন নাম্বার 3 এর প্রবলেমগুলোতে বলেছে নিম্নে প্রতিক্ষেত্রে দেখাও যে প্রদত্ত ভেক্টরগুলি সমতলিক। অর্থাৎ এই ক্ষেত্রে আমাকে যে তিনটি ভেক্টর দেওয়া আছে তাদের স্কেলার প্রোডাক্টটি 0 দেখাতে হবে। তো এখান থেকে আমরা 1 এবং 3 নাম্বার করব, কারণ 1 এবং 2 দুটো ক্ষেত্রেই কিন্তু ভেক্টরগুলিকে উপাংশ আকারে দেওয়া আছে, অর্থাৎ x অক্ষ, y অক্ষ এবং z অক্ষের যে উপাংশ ijk এর ফর্মে দেওয়া আছে। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে 3 নাম্বার প্রবলেমটি কিন্তু ijk এর ফর্মে দেওয়া নেই। তো আগে আমরা 1 নাম্বার প্রবলেমটি দেখে নিই, পরে 3 নাম্বারে গিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমেই আমি ধরে নিলাম abc এরকম তিনটি ভেক্টর, যে তিনটি ভেক্টর দেওয়া ছিল। তো আগের প্রবলেমটির মতো এখানে আমরা বক্স abc বের করব। ইকুয়াল টু আমরা পাচ্ছি 4 2 1, পরেরটির জন্য পাবো 2 -1 3 এবং সবশেষেরটির জন্য আসবে 8। যেহেতু এখানে যে উপাংশ নেই তাই 0 এবং k এর উপাংশের জন্য 7, এবং এটা ইকুয়াল টু হচ্ছে 4 ইনটু, আমি এটা ডাইরেক্ট হিসাব করছি, এখানে -7 আর 0 আসবে, অর্থাৎ -7 পাবো। এরপর -2 ইনটু এখানে 7 দুগুণে 14 বিয়োগ 24, অর্থাৎ -10 পাবো। এরপর +1 এর জন্য এখানে 0 -0 অর্থাৎ +8 আসবে। তো এখান থেকে আমরা পাচ্ছি -28, এখানে হবে +20 আর এখানে +8 অর্থাৎ 0। তো আমরা বলতে পারবো সুতরাং a b c সমতলিক। তো ভিউয়ার্স, 1 নম্বর প্রবলেমটি খুবই সিম্পল ছিল, 2 নম্বরটি তোমরা এভাবেই সলভ করবে। এখন আমরা দেখি এই 3 নম্বর প্রবলেমটি কিভাবে সলভ করতে হবে। তো ভিউয়ার্স, 3 নম্বর প্রবলেমটি আগের প্রবলেমের মতোই সমতলিক দেখাতে বলেছে, কিন্তু এখানে আমরা বক্স, তো আমরা আগে ধরে নিলাম যে PQR তিনটি এরকম ভেক্টর। তো এখানে আমাদের দেখাতে হবে যে বক্স PQR ইকুয়াল টু 0। তো বক্স PQR বের করার জন্য এর আগে আমরা যেটা করতাম একটা ডিটারমিনেন্ট লিখতাম, এবার কিন্তু ডিটারমিনেন্ট দিয়ে এটা করতে পারবো না। কেন? কারণ আমি বলেছিলাম ডিটারমিনেন্টের রুলস, অর্থাৎ বক্স ABC ইকুয়াল টু ডিটারমিনেন্ট আকারে তখনই লেখা সম্ভব যদি a b এবং c ভেক্টরগুলোকে ijk এর উপাংশ মানে ijk আকারে লেখা থাকে, অর্থাৎ x অক্ষ, y অক্ষ এবং z অক্ষের উপাংশ দিয়ে যদি ভেক্টরগুলোকে প্রকাশ করা থাকে তাহলেই তোমরা লিখতে পারবে। কোন স্টুডেন্ট যদি এরকম এটাকে PQR ধরার পর এটা ইকুয়াল টু লিখে এরকম ডিটারমিনেন্ট দিয়ে লেখে 1 -2 1 2 1 -2 এবং 3 -1 -1, তো আমি বলবো এটা কিন্তু ঠিক না, এটা একদমই ভুল। এইভাবে যদি কেউ করে তাহলে তার অঙ্কটি কাটা যাবে। আমি আরেকটা জিনিস বলছি, দুর্ভাগ্যবশত এর মানটিও কিন্তু 0 চলে আসে। এর মানে এটা না যে তুমি এরকম করলে নাম্বার পাবে, এটা কিন্তু একদম ভুল। আমি মানে ভালোভাবে বলছি, তোমরা মনে রাখবে যে এটাকে তখনই লেখা সম্ভব যদি এগুলো ijk আকারে দেওয়া থাকে। তো যদি ijk আকারে দেওয়া না থাকে তাহলে আমরা কি করতে পারি? তাহলে এই যে বক্স PQR ইকুয়াল টু আমরা কি জানি P ডট Q ক্রস R, এটা আমরা লিখলাম P ডট Q ক্রস R। তো সর্বপ্রথম তোমাকে Q ক্রস R বের করতে হবে। কেউ যদি রাখে P ক্রস Q ডট R, তাহলে সেই ক্ষেত্রে সে P ক্রস Q আগে করে নেবে। আমরা জানি যে P ডট Q ক্রস R এবং P ক্রস Q ডট R এই দুটোর মিনিং সেম, আমরা দেখেছি আগে। তো এর মান 0 দেখাতে হবে, অর্থাৎ এর মান কিন্তু 0 দেখাতে হবে। তো এটা বের করার জন্য তো তোমাকে প্রথমে Q ক্রস R বের করতে হচ্ছে। তো এখন আমরা Q ক্রস R বের করব। তো দেখো Q ক্রস R ইকুয়াল টু, তোমাকে পুরোটাই লিখতে হবে 2a প্লাস b মাইনাস 2c ক্রস 3a মাইনাস b মাইনাস c। তো ভিউয়ার্স,
ক্রস প্রোডাক্ট করার ক্ষেত্রেও তোমরা জানো ডিটারমিনেন্ট আকারে লেখা যায়, কিন্তু এখানেও লেখা যাবে না। অ্যাকচুয়ালি এখানে লেখা যাচ্ছে না বলেই কিন্তু এটাই ডিটারমিনেন্ট লেখা যাচ্ছে না। তো কেন এটা লেখা যাচ্ছে না? তো ডিটারমিনেন্টের দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্টে আমরা ডিটারমিনেন্ট আকারে তখনই লিখতে পারি যদি উপাংশ আকারে দেওয়া থাকে, না হলে কিন্তু লিখতে পারি না। যেহেতু লিখতে পারি না তাই এখানেও আমরা এটাকে ডিটারমিনেন্টে লিখতে পারবো না। একদম সিম্পল যেভাবে গুণ হয় সেই গুণটি আমাকে এখানে করতে হবে। তো গুণটা কত হবে? এটার সঙ্গে এটা গুণ করব। তো 3 দুগুণে 6 a ক্রস a। একটু খেয়াল করো, কোনো ভুল করা যাবে না। এটার সঙ্গে এটা গুণ হবে -2 a ক্রস b। তো এটার সঙ্গে এটা গুণ -2 a ক্রস c। এরপর b দিয়ে গুণ হবে +3, আগে b আছে অর্থাৎ b ক্রস a। তারপর এটা গুণ -b ক্রস b। এরপর এটার সঙ্গে এটা গুণ -b ক্রস c। এরপর c দিয়ে গুণ হবে -2 আর 3 মিলে 6, এখানে c ক্রস a হয়ে যাবে, তো c ক্রস a। এরপর এটার সঙ্গে এটা গুণ -7 সে প্লাস 2 c ক্রস b, c ক্রস b। এরপর এটার সঙ্গে এটা গুণ প্লাস c ক্রস c অর্থাৎ 2 c ক্রস c। তো ভিউয়ার্স এইভাবে তোমাকে সিম্পল গুণ করতে হবে। যদি এখানে তোমার ডিটারমিনেন্ট ইউজ করো তাহলে তার অঙ্কটা কাটা হয়ে যাবে। এখন দেখো a ক্রস a একটা শূন্য ভেক্টর, তো এটা তোমরা সিম্পলি 0 লিখে দিতে পারবে। -2 a ক্রস b, এটা a ক্রস c আছে, তোমরা চাইলে এটাকে a ক্রস c রাখতে পারো। এবং আমি যদি এটাকে একটু সাজিয়ে লিখি, আমরা জানি a b c পরপর লিখলে সুবিধা হয়, এজন্য a ক্রস c না লিখে আমি এটাকে c ক্রস a তে লিখবো। তাহলে যদি 2a ক্রস c থাকে, আমি এটাকে c ক্রস a লিখতে চাই, তাহলে আমার একটা মাইনাস আসবে, অর্থাৎ এখানে প্লাস হয়ে যাবে, +2 c ক্রস a হয়ে গেল। এবং এখান থেকে কত আসছে? এই যে 3a ক্রস b আছে, তাহলে এটাকে আমি b ক্রস a আছে, তাহলে -3a ক্রস b লিখতে পারবো। এবং এটা b ক্রস b শূন্য, তাই এখানে শূন্য ভেক্টর, যেহেতু ক্রস এই জন্য কিন্তু ভেক্টর চিহ্ন অবশ্যই দিবে। দেখো আমি আগেরটা তো দিয়েছি। এবার b ক্রস c টাকে আমি b ক্রস c রাখলাম আপাতত, পরে যোগ বিয়োগ করব। এরপরে c ক্রস a এটাকে আমি c ক্রস a রাখছি। এবার এটা আছে c ক্রস b, এটাকে আমি একটু ঘুরিয়ে লিখি, তাহলে -2 b ক্রস c। এবং সবার শেষেরটা হয়ে গেল আরেকটা শূন্য ভেক্টর। তো ভিউয়ার্স ফাইনালি আমরা এই তিনটাকে একটু যোগ বিয়োগ করে দেখি। আমি এই লাইনটা মুছে দিচ্ছি। এর পুরো ক্যালকুলেশনটাকে আমি এখানে তুলবো। আগে আমরা দেখব a b গুলো। তো এখানে -2a ক্রস b, এখানে -5a ক্রস b। তো আলটিমেটলি আমরা পাচ্ছি -3a ক্রস b, আলটিমেটলি পাচ্ছি আমরা -5a ক্রস b। এখানে 2c ক্রস a, এখানে 6c ক্রস a, এবং এটা প্লাস এটা মাইনাস, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 4c ক্রস a। তাহলে c ক্রস a গুলো আমাদের লেখা হয়ে গেল। এখন পড়ে আছে শুধুমাত্র b ক্রস c। তো b ক্রস c এটা -2, এখানে -1 আছে, অর্থাৎ -3b ক্রস c। আর বাকিগুলো যেহেতু শূন্য ভেক্টর, সেগুলো আর লেখার দরকার পড়ছে না। তো ভিউয়ার্স দেখো, আমরা এই পুরো ক্যালকুলেশন থেকে কি পেলাম? q ক্রস r এর ভ্যালু, মানে r একটি ভেক্টর, সেটা পেয়ে গেলাম। তো এখন আমাকে কি করতে হবে? p এর সঙ্গে ডট করতে হবে। দেয়ারফর তো এখন তোমরা এই জিনিসটা আবার লিখে দিবে, বক্স p q r ইকুয়াল টু p ডট q ক্রস r। তো আমি এই q ক্রস r এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। কত হচ্ছে দেখো, এখানে p হয়ে যাচ্ছে a -2b প্লাস c, তার সঙ্গে ডট কত? q ক্রস r। তো q ক্রস r এর ভ্যালু এটা। তো আমি এখন এটা লিখে দিচ্ছি এখানে 5a ক্রস b -4c ক্রস a -3b ক্রস c।
সি। তো ভিউয়ার্স এখন এর আগে যেরকম করে আমরা ক্রস গুণ করলাম ঠিক একই ভাবে যদি আমরা এটা গুণ করি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তো দেখো কত হয়, আমি একটু জায়গা নিচ্ছি কারণ এটা গুণটা বড় হবে। তো প্রথমেই এটার সঙ্গে এটা গুণ করলাম, তো এটা গুণ করলে হবে -5 এ আগে আছে a ডট a ক্রস b হলো। এবার এর সাথে এটা গুণ হবে -4 a ডট c ক্রস a, তারপর এর সঙ্গে এটা গুণ হবে -3 a ডট b ক্রস c, তারপর b দিয়ে গুণ হবে মাইনাস মাইনাসে প্লাস 10, এবার হবে b ডট a ক্রস b, এবার এটার সঙ্গে এটা গুণ করছি তো +8 b ডট c ক্রস a, এটার সঙ্গে এই পর্যন্ত গুণ হলো। এবং এটার সঙ্গে লাস্ট গুণটা হবে এটার সঙ্গে, তো 6 হবে +6 b ডট b ক্রস c, তারপর c দিয়ে গুণ -5 c ডট a ক্রস b, এবার এটার সঙ্গে এটা -4 c ডট c ক্রস a, এবং সবশেষে গুণ -3 c ডট b ক্রস c। তো ভিউয়ার্স গুণ হয়ে গেল। এখন যেহেতু এগুলো এক এক তিনটা ভেক্টরের গুণ এবং স্কেলার গুণ, তাহলে এগুলোকে আমরা বক্স আকারে লিখতে পারবো এবং বক্স আকারে লিখলে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হয়ে যাবে। তো ভিউয়ার্স যেহেতু এখন এখানে তিনটি ভেক্টরের স্কেলার গুণ, তাই এগুলোকে আমরা বক্স আকারে লিখতে পারবো এবং এর জন্য আমি উপরটা মুছে দিচ্ছি, এই হিসাবগুলো উপরে করে নিই। তো এটা ইকুয়াল টু যেটা পাচ্ছি আমরা P Q R ইকুয়াল টু, তো দেখো প্রথমে এটাকে লিখতে পারবো আমরা বক্স A A B -5 বক্স A A B, এর পরেরটা হবে A C A -4 A C A, তারপরে হচ্ছে A B C -3 A B C, তারপরে হচ্ছে 10 B A B 10 B A B, এবার হচ্ছে 8 B C A +8 B C A, এরপরে হলো 6 B B C 6 P B C -5 C A B 5 C A B, তারপর -4 C C A C C A, এবং সবশেষে -3 C B C C B C। দেখো ভিউয়ার্স এখন ক্যালকুলেশন খুব সোজা, যেহেতু এখানে দুটো ভেক্টর সেম আছে তাই এটা শূন্য হয়ে যাবে, অর্থাৎ এটা শূন্য হয়ে গেল, এখানেও শূন্য হয়ে যাবে, তো এটাও শূন্য। তো এখানে আমি +0 লিখলাম, তোমাদের অসুবিধা হলে এখানে মাইনাস ছিল তোমরা -0 লিখতে পারো, এখানে -0 লিখতে পারো, কারণ 0 এর মাইনাস আর প্লাস কোনো ব্যাপার না। এটা -3 ABC আছে, এটা -3 ABC লিখবো আপাতত, কারণ এর মান আমরা জানি না। এরপরে যেটা আসছে এখানে দুটো ভেক্টর সেম আছে, অর্থাৎ এখানে +0 হয়ে গেল, এখানে তিনটা ভেক্টর আলাদা। দেখো ABC আর BCA একই ভেক্টর, তাই এখানে 8 BCA টাকে আমরা লিখবো +8 ABC, কারণ আমি বলেছিলাম সেই সার্কুলার হিসাবে ABC BCA আর CAB একই। এবার এখানে দুটো ভেক্টর সেম BB আছে, তাই এটা হয়ে গেল 0। এরপরে এখানে
CAB, ABC, BCA, CAB এটাও সেম, তাহলে এটাকে আমি লিখবো 5ABC, কারণ কোনো চিহ্ন চেঞ্জ হবে না, CAB কে ABC লেখা যেতে পারে, এবং এইটা শূন্য হয়ে যাচ্ছে দেখো, কারণ এখানে দুটো ভেক্টর সেম এবং এখানেও দুটো ভেক্টর সেম আছে বলে পরেরটাও শূন্য। অর্থাৎ আলটিমেটলি আমাদের যা পড়ে থাকলো সব হিসেব করার পর তোমরা খেয়াল করে দেখো, এখন এখানে -3ABC, এখানে -5ABC, অর্থাৎ -8ABC আর +8ABC, এই সবকটা মিলে যোগ করলে শূন্য। যেহেতু P Q R শূন্য হয়ে গেল, তাহলে আমরা বলতে পারবো সুতরাং P Q R সামতলিক। তো তোমরা বুঝতেই পারছো, যদি কেউ এইভাবে না করে শর্টকাট করার চেষ্টা করে, এবিসি গুলো কিন্তু পরস্পর লম্ব না, সেক্ষেত্রে যদি কেউ ডাইরেক্ট ডিটারমিনেন্ট দিয়ে অঙ্কটা করে, তার অঙ্কটা কিন্তু কেটে দেওয়া হবে। তো আশা করি বুঝতে পেরেছো কিভাবে করতে হয়। এখন আমরা আরেকটা ভিন্ন টাইপের প্রবলেম দেখব। তো ভিউয়ার্স, কোশ্চেন নাম্বার 10 এ প্রমাণ করতে বলেছে a + b ডট b + c এর সঙ্গে ক্রস c ক্রস a ইকুয়াল টু 2a ডট b ক্রস c। এই কোশ্চেনটা তোমাদের আরো একভাবে দেওয়া থাকতে পারে, সেটা হচ্ছে বক্স a + b b + c c + a ইকুয়াল টু 2 বক্স abc। তো দেখো কিভাবে করব। খুব সিম্পলি আমরা LHS থেকে স্টার্ট করি। তো a + b, আগে যে প্রবলেমটা আমরা করলাম সেম ভাবে করব, এবং আগের প্রবলেমটার থেকে এটা অনেকটাই ছোট একটা প্রবলেম, কিন্তু প্রসিডিওর সেম হবে। তো এখানে যেহেতু তিনটা করে নেই, দুটো করে আছে, তাহলে আমি ডাইরেক্ট করব, এখানে আমি আলাদা করে করছি না। অর্থাৎ এর আগে যেমন আগে পি আর কিউ করে নিয়ে তারপরে কিউ আর আর করে নেওয়ার পর পিটা ডট করলাম, এখানে আমরা একবারেই করে দিই। দেখো এটার সঙ্গে গুণ হবে, তাহলে বি ক্রস সি, এটার সঙ্গে কয়টা গুণ, বি ক্রস এ, এবার সি এর সঙ্গে সি, সি ক্রস সি, এবার সি এর সঙ্গে এ, অর্থাৎ সি ক্রস এ। এর আগে যেভাবে আমরা এক লাইন সাজিয়ে লিখেছিলাম, এখানেও ঠিক তাই করব। তো এখানে সাজিয়ে লিখলে পাবো বি ক্রস সি, এটা বি ক্রস, এটাকে আমি লিখলাম মাইনাস এ ক্রস বি, লিখলে আমাদের সুবিধা হয়। এটা জিরো ভেক্টর, এবং এটা হয়ে গেল প্লাস সি ক্রস এ। তো ভিউয়ার্স, মাঝখানে একটা জিরো আছে, তো জিরোটা তোমরা এখানে লিখতে পারো, বা পরের লাইনে এটাকে আমি তুলে দিচ্ছি। দেখো, তো এটাকে লিখবো a + b ডট b ক্রস c মাইনাস a ক্রস b প্লাস c ক্রস a, কারণ জিরো ভেক্টর কারোর সঙ্গে যোগ করলে থাকে না। এখন আমরা এটার সঙ্গে বাকিটা গুণ করব, তাহলে এটা হয়ে যাচ্ছে a ডট b ক্রস c, এর সঙ্গে এটা হয়ে যাচ্ছে a ডট a ক্রস b, তো এটার সঙ্গে শেষেরটা হয়ে যাচ্ছে প্লাস a ডট c ক্রস a, এবং এটা হয়ে গেল প্লাস b ডট b ক্রস c, এবার b এর সঙ্গে এটা মাইনাস b ডট a ক্রস b, এবং সব শেষে b এর সঙ্গে এটা প্লাস b ডট c ক্রস a, c ক্রস a। তো আশা করি বুঝতে পারছো কিভাবে হলো। তো এটাকে আমরা যদি বক্স দিয়ে লিখি তাহলে সুবিধা হয়, আর যদি বক্স দিয়ে না লিখি তাহলে তোমাকে বুঝতে হবে। দেখো a ডট a ক্রস b, অর্থাৎ দুটো ভেক্টর তো সেম আছে, তাহলে এটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তা আমি যদি সেইভাবে লিখি তাহলে যা দাঁড়াচ্ছে, তো এখানে পাচ্ছি আমরা a ডট b ক্রস c, আর কোথাও আছে কি a ডট b ক্রস c। তো আপাতত আমি এটা লিখি a ডট, একটা পেলাম b ক্রস c, এবং এর মান হয়ে গেল শূন্য। এখন এখানে দুটো ভেক্টর সেম আছে, অর্থাৎ এটাও হয়ে যাবে শূন্য, এখানে দুটো ভেক্টর সেম আছে তাই এটা হয়ে যাবে শূন্য, এখানেও দুটো ভেক্টর সেম আছে তাই এটা হয়ে যাবে শূন্য, এখানে মাইনাস ছিল আমি মাইনাস লিখি, এবং সবশেষে BCA, অর্থাৎ BCA কে লেখা যায় আবার ABC, তাই আমি এটাকে লিখে দিচ্ছি a ডট b ক্রস c। তো ভিউয়ার্স, এই জন্যই বলেছিলাম এই লাইনটার পর এই লাইনটা তোমরা যদি ডাইরেক্ট না লিখে এগুলোকে একটা লাইন বক্স আকারে লিখে নেবে, কারণ বক্স আকারে লিখে নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন দেখো সবকিছু চলে গিয়ে এখানে একটা a ডট b ক্রস c, এখানে একটা a ডট b ক্রস c, দ্যাট ইজ হয়ে গেল 2
এ ডট বি ক্রস সি, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। তো ভিউয়ার্স, এই প্রবলেমটি তোমরা এইভাবে করবে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রবলেম। এবং এখান থেকে আরেকটি কোশ্চেন তৈরি হয়, সেটা হচ্ছে যদি এ বি সি সমতলিক হয় তবে প্রমাণ করো এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ এটা সমতলিক হবে। অর্থাৎ এ বি সি সমতলিক হলে তোমাকে প্রমাণ করতে দিবে এ প্লাস বি, বি প্লাস সি এবং সি প্লাস এ। এই যে বক্স এটা সমতলিক, মানে এখানে এবিসি সমতলিক হলে প্রমাণ করতে দিবে যে এ প্লাস বি, বি প্লাস সি এবং সি প্লাস এ এই তিনটা ভেক্টরও সমান্তরিক, মানে সমতলিক। কিভাবে? কারণ তোমরা প্রথমে এই কাজটাই করবে, এটা মানেই তো এটা, খেয়াল করে দেখো, এটা মানেই এটা কিন্তু, এবং এটাকে ক্যালকুলেশন করে তোমরা যখন এটা প্রুভ করতে পারবে, এখন কোশ্চেনে যদি বলা থাকে এবিসি সমতলিক, তাহলে এটার মান 0, এবং এটা 0 হয়ে গেলে এটাও 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ সেই ক্ষেত্রে তুমি বলতে পারবে এ প্লাস বি, বি প্লাস সি এবং সি প্লাস এ সমতলিক। তো আশা করি বুঝতে পেরেছো, এই চ্যাপ্টারটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং বিশেষ করে এই অঙ্কটি বারবার অনেকবার দেখা যায় পরীক্ষায়, এবং এখান থেকে আয়তঘনকের আয়তন বের করার সমস্যাগুলো প্রায় মানে এইচএস কোশ্চেনে দেখা যায়। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরেকটি নতুন এপিসোড নিয়ে।